আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমরা বলি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে। তার চেয়েও বড় জটিল ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর। আর এসবই নির্ধারণ করে নির্বাচনে জয় পরাজয়ের জটিল সব সমীকরণ। আমরা ৬৪টি জেলার আসনগুলোকে টাচ করে যাওয়ার চেষ্টা করেছি। সবগুলো আসন নিয়ে আমরা ভোটের অঙ্ক মেলানোর চেষ্টা করেছি। আজকে শেষ কয়েকটি আসন নিয়ে কথা বলবো। ঢাকা ১১ থেকে ঢাকা ২০ এই আসনগুলোর ভোটের অঙ্ক মেলানোর চেষ্টা করি। ঢাকার এই আসনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ৩টি আসন নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। অন্য আসনগুলো অতিথিদের সঙ্গে একটু আলাপ করে নেব। ঢাকা ১১ আসন, যেটি গুলশান এবং সবুজবাগ নিয়ে গঠিত, খুবই আলোচিত হচ্ছে এই আসনটি। কারণ এই আসনে এম এ কাইয়ুম বিএনপি থেকে নির্বাচন করছেন এবং নাহিদ ইসলাম জামায়াত জোটের দল এনসিপি থেকে নির্বাচন করছেন। এনসিপির আহ্বায়ক তিনি, জুলাই আন্দোলনের অন্যতম মুখ। আমরা যদি একটু ভোটের অঙ্ক দেখি, মোট ভোটার ৪,৩৪,০০০, নারী ভোটার ২,১৪,০০০, পুরুষ ভোটার ২,১৯,০০০। তৃতীয় লিঙ্গের এখানে ৩ জন ভোটার আছেন। তরুণ ভোটার এখানে ১,৩৭,০০০ এবং সেটা মোট ভোটারের ৩১.৬৯, প্রায় ৩২%। ৩২% এখানে তরুণ ভোটার, যারা প্রথমবারের মতো এবার ভোট দেবেন। ঢাকা ১৫, যেটি মিরপুর এবং ক্যান্টনমেন্টের কিছু অংশ নিয়ে গঠিত, এই আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং জামায়াতে ইসলামের মোহাম্মদ শফিকুর রহমান, জামায়াত ইসলামের আমির, তিনি নির্বাচন করছেন। একই সঙ্গে মোহাম্মদ শামসুল হক জাতীয় পার্টি থেকে নির্বাচন করছেন এই আসনে। আমরা হিসাবটা যদি দেখি, ঢাকা ১৫-র মোট ভোটার ৩,৪৪,০০০, নারী ভোটার ১,৭০,০০০, পুরুষ ভোটার ১,৭৩,০০০ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার আছেন এখানে। এখানে তরুণ ভোটার ৫৫%, যেটা মোট ভোটারের ১৬%। এখানে তরুণ ভোটার, যারা প্রথমবারের মতো ভোট দেবেন ২০০৮ সালের পরে। ঢাকার ১৭ আসন, যেটি গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, করাইল বস্তি, বাড়িধারা, ভাসানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত। এই আসনটি একটি বৈচিত্র্যপূর্ণ আসন, কারণ এখানে যেমন বস্তি অঞ্চল আছে, অভিজাত অঞ্চল আছে, ডিপ্লোম্যাটিক জোন, সব কিছু মিলিয়ে এই আসনটি খুবই আলোচিত আরেক কারণে এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি নির্বাচন করছেন ধানের শীষ প্রতীক নিয়ে। এছাড়া এই আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান। আমরা যদি ভোটের হিসাবটা এই আসনের একটু দেখে নিই, মোট ভোটার ৩,২৭,০০০। এখানে নারী ভোটার ১,৫৭,০০০, পুরুষ ভোটার ১,৭০,০০০। তৃতীয় লিঙ্গের এখানে ৮ জন ভোটার আছেন। তরুণ ভোটারের সংখ্যা এখানে ৬৫,৭৫৬ জন, যেটা মোট ভোটারের ২০%। আমরা এই আসনগুলোর চিত্র দেখলাম, আসনগুলোর ভোটের হিসাব দেখলাম। একটু অতিথিদেরকে একটু যুক্ত করে নেই। খাজা মাইনুদ্দিন, সিনিয়র সাংবাদিক, তাকে একটু যুক্ত করে নেব। একই সঙ্গে প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়, তিনি একজন রাজনীতি বিশ্লেষক। আমরা তা একটু যুক্ত করে নিই। আপনাদের স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। খাজা মাইনুদ্দিন, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, প্রচারণাও শেষ পর্যায়ে। প্রার্থীরা আগামীকাল সকাল থেকে আর প্রচারণা চালাতে পারবেন না, একটা বিরতি ভোট গ্রহণের আগ পর্যন্ত। কিন্তু নিরবচ্ছিন্ন যে প্রচার এবং প্রচারণা তারা চালিয়েছেন সারা দেশে, নানান ঘটনা ঘটেছে, নানান ফ্যাক্টর তৈরি হয়েছে। সব কিছু মিলিয়ে আমরা যে আজকের যে আসনগুলো নিয়ে কথা বলছি, ঢাকার বিশেষ করে, আপনি পুরো ঢাকাটা নিয়েই কথা বলতে পারেন, এমনকি সারা বাংলাদেশের পরিবেশ নিয়েও আমি কথা বলবো। তার আগে এই ঢাকার আসনগুলো নিয়ে যদি একটু আলোকপাত করেন। আপনি যে 3টি আসনের কথা বললেন, বাংলাদেশের সবচেয়ে ইন্টারেস্টিং 3টা আসন। কারণ হচ্ছে 3টি আসনেই 3টি দলের, বিএনপি সবচেয়ে বড় দল, মানে সবচেয়ে বড় দল আমি এই অর্থে বলছি যে রাষ্ট্র ক্ষমতায় ছিল, এটা প্রমাণিত বড় দল। সেখানকার চেয়ারপারসন জনাব তারেক রহমান সেখান থেকে প্রতিনিধিত্ব করছেন, গুলশান বিশেষ করে। আর কাফরুল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুর রহমান, জামাতের আমির, এবং
ওই বাড্ডা এবং রামপুরা, এই যে কনস্টিটুয়েন্সি নাম্বার 11, ঢাকা 11, ওখান থেকে নাহিদ ইসলাম এনসিপির প্রধান, তিনি প্রতিনিধিত্ব করছেন। ফলে এটা খুব ইন্টারেস্টিং জায়গায় এসে দাঁড়িয়েছে এবং খুবই ইন্টারেস্টিং দেখেন যে শুধু যে ঢাকার মধ্যে তা না, 3টি আসন একেবারে পাশাপাশি। এখানে লক্ষণীয় যে ঢাকা শহর এবং ঢাকা জেলা সবসময় একটা পরিবর্তনের ইঙ্গিত দেয়। 1973, 1979, 1991, 1996, 2001 এই সমস্ত ইলেকশনে সাধারণভাবে যারা জয়ী হয়েছে, পরবর্তী সরকার গঠন করেছে, তারা ঢাকায় খুব ভালো করেছে নির্বাচনে। তো এবারে জুলাই আন্দোলনের পরবর্তীতে এই একটা নতুন পরিবেশ তৈরি হয়েছে এবং গত 17 বছরের রাজনীতিতে এই যে যারা নির্বাচন করছে তারা কেউ ছিলেন না সে অর্থে। মানে 14, 18, 24 নির্বাচন হয়নি, সেখানে বিএনপিও ছিল না, জামাতও ছিল না, এনসিপি তো তখন জন্মই হয়নি। ফলে একটা নতুন বাস্তবতা ইলেকশন গুলো দেখছি এবং আমরা আশা করছি যে ক্যান্ডিডেটরা যে পর্যায়ে প্রচারণা শেষ করে নিয়ে আসছেন, প্রথমত আশা করা যায় যে একটা শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে এটা শেষ হবে। আরেকটা হচ্ছে দেখেন, আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে গুলশান বৈচিত্র্যময় আপনি যেরকম বললেন, সেরকম বাকি দুইটা কনস্টিটিউয়েন্সির ক্যারেক্টারিস্টিক একটু ডিফারেন্ট। কাফরুল ক্যান্টনমেন্ট এরিয়ার পাশে মিরপুরের অংশ বিশেষ, এবং এখানে যেরকম সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, ইমার্জিং মিডল ক্লাস, নানা ধরনের মানুষ এখানে আছে। বাড্ডাও যেরকম ধরেন, বাড্ডা রামপুরা গুলশানের অংশ একদিক থেকে, আর দিক থেকে রামপুরা এবং মেরাদিয়া, বনশ্রী, এইসব অঞ্চলে যে ইমার্জিং মিডল ক্লাস, যারা একটু যাদের অবস্থার উন্নতি হচ্ছে, ধরনের মানুষ তারা আছেন। ফলে মানে এখানে আমি যদি সুনির্দিষ্টভাবে বাড্ডার কথা বলি, বিএনপি প্রার্থী জনাব কাইয়ুম, তাকে যদি আমি ট্রেডিশন ধরি, নাহিদ ইসলাম এনসিপির ক্যান্ডিডেট, তিনি হচ্ছেন নতুন প্রার্থী। ট্রেডিশন ভার্সাস নতুনত্বের ফাইটটা এখানে হবে। নাহিদ ইসলাম আন্দোলনের হিরো, আবার বিএনপির যিনি প্রার্থী আছেন এরা তো বঞ্চিত, নির্যাতিত ছিলেন। ফলে এখানের ফাইটটাও সে অর্থে খুব ইন্টারেস্টিং হবে। এবং আর এই অঞ্চলে ডক্টর কাইয়ুম, তিনি দীর্ঘদিন এখানে রাজনীতি করেন, তার নিজের এলাকা, এখানে তিনি কমিশনার ছিলেন, সেখান থেকে এমপি হয়েছেন, নির্বাচন করেছেন একাধিকবার, প্রত্যেকটা অলিগলি তার চেনা। সুতরাং এই নির্বাচনটা আপনি ঠিকই বলেছেন, খুব ইন্টারেস্টিং হবে। প্রফেসর হাসানাত আলী, মানে আপনার দৃষ্টিভঙ্গিটা কি আসে, আপনি কিভাবে দেখেন? এক প্রচারণা যেটা করেছে আমরা সেইভাবে, সেই অর্থে অন্যান্য নির্বাচনগুলোর সময় আমরা যেরকমটা দেখেছি যে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, মাঝে মাঝে সংঘর্ষ হয়, এবারও যে হয়নি তা না, কিন্তু সেই অর্থে আপনি আসলে কতটা দেখছেন যে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন আশা করতে পারি কিনা ভোটের দিন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন আর আমার সহ আলোচক যেমনটি বলছিলেন, আমি আপনাদের সাথে শুধু এতটুকু যোগ করতে চাই, উনি যথার্থই বলেছেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা 17 থেকে নির্বাচন করতেন, একটা বৈচিত্র্যময় এলাকা। তবে সাধুবাদ জানাতেই হয় রাজনৈতিক দলগুলোকে যে এখানে উত্তপ্ত বাক্য বিনিময় ছিল, অশ্রাব্য শব্দ চয়ন ছিল। গত 18 বছর তুই তুকারি শুনেছি, হঠাৎ করে শেষের দিকে এসেও দেখলাম তোর ফ্যামিলি কার্ড তুই রাখ, এই যে তুই জাতীয় শব্দ, এগুলো শব্দ চয়ন আমরা দেখেছি। তবে এটি আসার কথা হলো যে আমার অন্তত এই দীর্ঘ জীবনে রাজনৈতিক সহিংসতা, নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে যা দেখেছি তার চেয়ে এবারেরটা অনেক কম। তবে আশঙ্কার জায়গা হলো সেটি হলো যে সমস্ত বৈধ অস্ত্র উদ্ধার করার কথা সেগুলো যেমন হয়নি, অবৈধ অস্ত্র যেগুলো লুট হয়ে গেল জুলাইয়ের 24-এ প্রায় 800-900 মতো অস্ত্র, সেগুলোর কোনো হদিস এখন পর্যন্ত পাওয়া গেল না। তারপরে হাদি হত্যা হলো, সেটার কোনো কুল কিনারা এখন পর্যন্ত করা গেল না। এই অবৈধ অস্ত্র নির্বাচনে ব্যবহার হয় কিনা, বা আইন শৃঙ্খলা বাহিনী কতটা দক্ষতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে বা করতে পারে, সেটার উপর নির্ভর করছে নির্বাচনের সুষ্ঠুতা। সর্বোপরি আমরা যেটা বলছিলেন আমার ভাই, যে 14, 18 এবং 24 আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দলীয় কর্মী বাহিনীর মতো আচরণ করতে দেখেছি। এখন পর্যন্ত মোটা দাগে সে ধরনের কোনো অভিযোগ আমরা শুনিনি। প্রশাসনকে আমরা দল দাসে দেখেছি, দলের সেবা দাসে দেখেছি একটি রাজনৈতিক দলের। সেই জায়গা থেকেও প্রশাসন চেষ্টা করছে এই নিরপেক্ষতা বজায় রাখার জন্য।
আর কয়েক ঘন্টা, মাত্র 7:30 সকাল 7:30টায় নির্বাচনী প্রচারণা শেষ হবে। এখন পর্যন্ত বলা যায় যে নির্বাচনী প্রচারণা উত্তেজনা আছে, সবকিছু আছে। আমি কিছুক্ষণ আগে আমার নিজের নির্বাচনী এলাকা বগুড়া 4, সেখানে আমি গিয়েছিলাম প্রথমবারের মতো। আমি কিন্তু এক ধরনের উৎসব দেখেছি, আনন্দ দেখেছি, যেটা 14 আগে আমি দেখেছি। এখানে আজকেও দেখলাম যে একটা প্রার্থীর লোকেরা সেখানে মাইক বাজিয়ে গান বাজনা করছে, রাতের বেলা খাবার আয়োজন করেছে। এই যে এটা উৎসব, এবং এক পক্ষ আর এক পক্ষে সেই অনুষ্ঠানের দাওয়াত দিয়েছে, এবং এক পক্ষ আর এক পক্ষ সেখানে অংশগ্রহণও করবে। এই যে দীর্ঘদিন পরে একটা নির্বাচনী আমেজ বা উৎসব ফিরে যে এসেছে, এজন্য অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচন কমিশন সাধুবাদ পেতেই পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এবং নির্বাচন প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো একটি নির্বাচন উনি উপহার দেবেন। ঐতিহাসিক নির্বাচন শব্দটা উনি বলেছেন। আর্মি প্রধান বলেছেন, পুলিশ বলেছেন, বিজিবি বলেছেন, আনসার বলেছেন, সবাই বলেছেন। আমি অনুরোধ করব যে এই 24 কিন্তু 1400 জন তরুণ তাজা প্রাণের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছি। সেই গণতান্ত্রিক উত্তরণে কে জিতবে কে পরাজিত হবে সেটা যেন প্রশাসন ঠিক করে না দেয়, কে জিতবে কে পরাজিত হবে সেটা যেন আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করে না দেয়। এটা যেন ভোটাররা, আমি, আপনি বা আমার এই সহ আলোচক, আমরা যেন আমাদের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করে আমাদের নেতাকে নির্বাচিত করতে পারি। শুধু সেই সুযোগটা নিশ্চিত করার জন্য রাষ্ট্র, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলো কাজ করবে, সেই প্রত্যাশাটা বোধহয় ভোটারদের পক্ষ থেকে আমি করতেই পারি। এক্স্যাক্টলি। আমি মানে সারা দেশের পরিস্থিতিটা কি আপনি যেটা আশা করছিলেন, মানুষ আসলে সেরকম একটা উৎসব মুখর পরিবেশ আশা করছে, সেটা আমরা কতটা পেতে যাচ্ছি সেটা তো আসলে আগে থেকে বলা সম্ভব না, তারপরেও আমরা ধারণা করতে পারি। সেই ধারণাটা আপনাদের কাছ থেকে একটু নিতে চাইবো আমি একটা ছোট্ট বিরতি নিয়ে, তারপরে ফিরবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ভোটের অঙ্কে সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমার দুজন অতিথি আছেন খাজা মাইনুদ্দিন, সিনিয়র সাংবাদিক, এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে বিরতির পরে আরেকবার স্বাগত জানাই। খাজা মাইনুদ্দিন, আপনি যে প্রসঙ্গে বলছিলেন এবং আমরা যেটা আলোচনা করছিলাম, কি ধারণা করেন ভোটার টার্ন আউট কীরকম হবে? দীর্ঘদিন মানুষের একটা ভোট দেওয়ার অনভ্যস্ততা আছে, তারপরে বিপরীতে আরেকটি কথা আছে যে তরুণ ভোটার প্রচুর, যারা প্রথমবারের মতো ভোট দেবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। একই সঙ্গে পরিবেশটা যা দেখছি আমরা এখন পর্যন্ত, অনেকে আশঙ্কা করেন কিন্তু সেরকম কোনো মানে আশঙ্কার যে আলামত সেটা কিন্তু আমরা প্রচারণার সময় দেখিনি। সেই জায়গায় আসলে কি ধারণা করেন? একটা কনটেক্সট মধ্যে ব্যাখ্যা করা দরকার যে কোন কনটেক্সটে নির্বাচনটা হচ্ছে। এটা হলো বিপ্লব পরবর্তী নির্বাচন হচ্ছে আসলে, এবং যে নির্বাচনের মাধ্যমে একটি ফ্যাসিস্ট দল, যেটা বাংলাদেশের অন্যতম পুরনো দল আওয়ামী লীগ, নির্বাচন প্রক্রিয়া থেকে বিদায় নিয়েছে। এবং একটা জিনিস খেয়াল রাখা দরকার যে আওয়ামী লীগ কিন্তু সবসময় নির্বাচনে অংশগ্রহণ করেছে, সামরিক শাসনের নির্বাচনে অংশগ্রহণ করেছে, তার বিরুদ্ধবাদী পরিবেশের নির্বাচনে অংশগ্রহণ করেছে, হারবে জেনেও নির্বাচনে অংশগ্রহণ করেছে। সুতরাং ধারণা করা হচ্ছিল যে আওয়ামী লীগ স্বতন্ত্র ক্যান্ডিডেট ফর্মে কিছু ক্যান্ডিডেট দেবে, আওয়ামী লীগ সেটা দেয়নি। কার্যত আওয়ামী লীগ নির্বাচনটি বয়কট করছে, এবং এক ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম একটা বয়কটের ডাকের মতো দিয়েছে যাতে মানুষ টার্ন আউট কম হয়। ফলে যদি আওয়ামী লীগের 20-22% সমর্থক থেকে থাকে, তো তাদের একটা অংশ কেন্দ্রে যাবে না, এটা আমরা ধরে নিচ্ছি, এবং তাদের কথাবার্তা বোঝা যাচ্ছে। আর কিছু অংশ যাবে আঞ্চলিক মেরুকরণ, তাদের সুবিধাজনক অবস্থান, এগুলো বিশ্লেষণে চলমান দলগুলোর মধ্যে ভাগ হয়ে তারা হয়তো ভোট দেবে। এটা একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হচ্ছে যে গণভোট, এই জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটটি থাকায় সচেতন মানুষের বাইরে একটা গণভোট নিয়ে একটু বিভ্রাট কিছুটা আছে, অস্বীকার করা যাবে না। আসলে অর্থ কি সেটার জন্য যথেষ্ট আলোচনা প্রচারণা সম্ভবত হয়নি, অথবা এর মধ্যে হয়তো কিছুটা হয়েছে আগের তুলনায়, 1 মাস আগের তুলনায় বেশি হয়েছে, কিন্তু তারপর আমি বলবো যথেষ্ট হয়নি। কিন্তু গত 1 বছরে বাংলাদেশের অর্ধেকের বেশি জায়গা ঘোরার সুযোগ আমার হয়েছে। মানুষ নির্বাচন সম্পর্কে উৎসাহী, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানে কম্পিটিটিভ নির্বাচন যেখানে হবে, যেখানে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা হবে, সেই সমস্ত কনস্টিটিউয়েন্সিতে বা আসনে ভোটার টার্ন আউট বেশি হবে। এবং আমি যদি সরাসরি আমার অনুমানের কথা বলি, দেশের পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল, এই অঞ্চলটাতে আমার মনে হয়েছে যে ভোটের
ভোটার উপস্থিতি বেশি হবে দেশের কেন্দ্রীয় ভাগের চেয়ে। শহরে বেশি হবে, ঢাকাতে বেশি হবে বলে মনে করা হয়। কিন্তু ধরেন যে সমস্ত সিটে ধরে নেওয়া হচ্ছে যে এক্স ক্যান্ডিডেট বা এক্স পার্টির এক্স ক্যান্ডিডেট অনেকখানি আগে আছে মনে করা হচ্ছে, সেখানে কোনো মানুষ, কিছু মানুষ হয়তো অত উৎসাহিত হবে না যেতে। কিন্তু একটা ধারণা করা যেতে পারে যে একটা শান্তিপূর্ণ পরিবেশের ইঙ্গিত আছে despite the fact এখন পর্যন্ত, যদিও এটাকে নাশকতার চেষ্টার মধ্য দিয়ে আজ পরিবেশ ছিল, বয়কটের পরিবেশ ছিল, সংক্ষুব্ধ কিছু পার্টি ছিল, এরপরও যে পার্টিগুলো, পার্টি বলতে আমি যারা অংশগ্রহণ করছে তাদের কথা বলছি, রাজনৈতিক দল না, পার্টি বলতে প্রার্থীদের কথা বলছি আমি, যে সমস্ত পার্টি নির্বাচনে আছে, পার্টিটা যেহেতু কম্পিটিটিভ, এই আজকে আমি বেশ কিছু লোকের সাথে কথা বলছি ঢাকার বাইরে, তারা অধিক মনোযোগী হচ্ছে ভোটারদের কি করে আকৃষ্ট করা যায়, অধিক মনোযোগী হচ্ছে শেষ মুহূর্তে ক্যাম্পেইনটা শান্তিপূর্ণভাবে শেষ করা, মানুষের দ্বারে পৌঁছা, মানুষকে কনভিন্স করা। এইখানে যখন মানুষ ফোকাস করছে, সবারই সব দলগুলোর মধ্যেই ভোটার মানে নিয়ে যাবার, ভোট কেন্দ্রে ভোটার নিয়ে যাবার একটা তাগাদা আছে, তাগিদ আছে, যে কারণে তারা এই পরিবেশটা ঠিক রেখেছে। অটোমেটিক্যালি পরিবেশটা এরকম শান্তিপূর্ণ থাকবে বলে আশা করি। প্রফেসর হাসানাত আলী, আপনি এরকমটা মনে করেন কিনা, বিশ্লেষণ কি সবগুলো দলগুলো কি দায়িত্বশীল আচরণ করেছে, যেহেতু এর আগের বক্তব্যে আপনি বলছিলেন? দেখেন, আমি আপনাকে যেমনটি বলছিলাম যে অন্য যে কোনো নির্বাচন, ইভেন যদি 24 নির্বাচনের কথা বলেন, 18 নির্বাচনের কথা বলেন, যত সংঘাত আমরা দেখেছি, তুমি আমি দামির নির্বাচনে যে সংঘাত দেখেছি, সে তুলনায় কিন্তু সংঘাতের পরিমাণ খুবই নগণ্য, একেবারেই কম। এটা কিন্তু বলা যায়। আমি একটা জিনিস শুধু বলতে চাই যে কয়েকটি ফ্যাক্টর এবারে নির্বাচনকে প্রভাবিত করবে। 1 নম্বর নিঃসন্দেহে তরুণ প্রজন্ম। সেই তরুণ প্রজন্ম যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছে, তারা মানুষের কাছে শুধু শুনেছে যে দুঃশাসনটা কেমন ছিল, ভোট 18তে কিভাবে দিনের ভোট রাতে হয়ে গেছে, বা 14 সনে কিভাবে ভোট দেওয়ার প্রয়োজনীয়তা হয়নি। এই মানুষগুলো ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, এই প্রায় 4 কোটি, 4.25 কোটি তরুণ ভোটার। আপনি আপনার প্রারম্ভিক আলোচনায় বলছেন 51% নারী ভোটার। সেই 51% নারী ভোটার কিন্তু একটু গুরুত্বপূর্ণ ইস্যু। শেষ মুহূর্তে আমি দেখলাম যে বড় দুই দল জামাত এবং বিএনপি এবং জামাত জোট, তারা নারীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য খুব বেশি তৎপর। আজকেও দেখলাম যে একটি দল তাদের নমিনেশনের ক্ষেত্রে একজন নারী প্রার্থীকে নমিনেশন দেননি, কিন্তু আজকে তাদের ক্ষমতায়নের জন্য একেবারে অফিস আদালত সব জায়গা থেকে তাদেরকে ক্ষমতায়ন করা হবে, নারী নেতৃত্ব দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি বলে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আজকে আরেকটি দলের প্রধান, বিএনপির প্রধান, তাকেও দেখলাম যে উনি আগেই নারী নেতৃত্বের পক্ষে বলছেন যে ওনার মা নারী, ওনার স্ত্রী নারী, ওনার মেয়ে নারী। অতএব সেই জায়গা থেকে তারাও কিন্তু নারীদের প্রতি কনসেন্ট্রেট করছে। অতএব নারী ভোটার কোন দিকে যায় সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আরেকটি মোটা দাগে যে ইস্যুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এবারের ভোটটা উনি যথার্থই বলেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি দল। স্বাধীনতার পরে কোনোদিন নৌকা মার্কা ব্যালটে থাকেনি, এটা এবারে প্রথম। অতএব তাদের যে হাট করে নেতৃবৃন্দ, তারা কিভাবে অ্যাক্ট করে, তাদের মুভমেন্টটা কোন দিকে হয়, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগের কেউ ভোট দিতে যাবে না এমনটি নয়, ভোট দিতে যাবে। ভোট দিতে গেলে তারা কাকে ভোট দেবে? বিএনপিকে ভোট দেবে, তাহলে বিএনপির পাল্লাটা ভারী হবে। আওয়ামী লীগকে ভোট দেবে, আওয়ামী লীগের পাল্লা ভারী হবে। সেই জায়গা থেকে আজকে একটু জামাত বা বিএনপি, আজকে শুধু একটা কথা বলি যে শেষ মুহূর্তে দুই দলের নেতা যে ভাষণটা দিয়েছেন জাতির উদ্দেশ্যে, তাদের কিন্তু মূল আগ্রহের জায়গা ছিল ভোটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অ্যাড্রেস করা। কিন্তু মানুষ কিন্তু দেখবে তাদের অতীত কর্মকাণ্ড, এই অতীত কর্মকাণ্ড এবং এই কয়দিনে প্রচারণার যে বডি ল্যাঙ্গুয়েজ, শব্দের ব্যবহার, সেগুলো মানুষ কিন্তু বিবেচনা করবে। আমি উদাহরণস্বরূপ একটা আসনের কথা আপনাকে শুধু বলতে চাই, ঢাকা 8, যে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ যিনি ঢাকার মেয়র ছিলেন, তাকে সবাই চেনে, আমি নাম না বলি, তার সম্পর্কে একজন তরুণ নেতা এমন কোন অশ্রাব্য শব্দ উচ্চারণ করেননি যেটা বাকি রাখা যায়। অথচ অন্যদিকে যদি আমি চিন্তা করি, সেই নেতাটি ধৈর্যের পরীক্ষায়, আমি এখন পর্যন্ত এই ধৈর্যের পরীক্ষায় পরীক্ষিত হওয়ার যে বিরল একটি দৃষ্টান্ত স্থাপন করছেন, এই জন্য অন্তত আমি তাকে সাধুবাদ জানাতে পারি একজন শিক্ষক হিসেবে। আপনি মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির লড়াইকে ইঙ্গিত করছেন। নিশ্চয়ই এটা বলতে মানে এটা দেশের সব মানুষ আসলে নজর রাখছে যে কয়টি আসনের মধ্যে, তার মধ্যে অন্যতম একটি এই আসনটি। এটি নিয়ে খুব খবর হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম খুব মুখিয়ে থাকে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী এবং খাজা মাইনুদ্দিন, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে ভোটের অঙ্কে। দর্শক, আমাদের মতো আমরা আজকে অঙ্ক মেলালাম, আপনার ভোটের অঙ্ক মেলাতে হবে
আপনাকেই। কিভাবে সেই ভোটের অঙ্ক মেলাবেন, কোন হিসেবে মেলাবেন, সেটা আপনিই ভালো জানেন। দেখা হবে আগামীকাল। আর ভোটের প্রতি মুহূর্তের খবর রাখতে দেখতে থাকুন ৭১ টেলিভিশন। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।